বন্ধুগণ, আমাদের এই মহাবিশ্ব এটি কি দিয়ে তৈরি? আজকের আলোচনা একটি কোয়ান্টাম ফিল্ড থিওরি বিশ্লেষণ। আমাদের এই যে মহাবিশ্ব যা পরিচিত আমাদের কাছে, আসলে এটি কি দিয়ে তৈরি? এর এই যে রিয়েলিটি বা বাস্তবতার মধ্যে মৌলিক জিনিসটি কি, যা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করে যাচ্ছি? 400 খ্রিস্টপূর্বাব্দে একজন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তিনি ধারণা দিয়েছিলেন যে পরমাণু হলো মূলত মৌলিক। তিনি বিশ্বাস করতেন এগুলি বস্তুর শক্ত টুকরো, যা আর কোনোভাবেই ভাগ করা যায় না। তার 2300 বছর পরে 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন তিনি পরমাণুর চেয়েও ছোট কিছু একটা আবিষ্কার করে ফেললেন এবং তিনি এর নাম দিলেন ইলেকট্রন। তারপর 1912 খ্রিস্টাব্দে আর্নেস্ট রাদারফোর্ড তিনি আবিষ্কার করেছিলেন যে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস রয়েছে। তারপর আমরা দেখতে পেলাম পরমাণুর নিউক্লিয়াস আবার প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। 1960 সাল পর্যন্ত এগুলোকে মৌলিক উপাদান হিসাবেই বিবেচনা করা হতো। যখন আমরা দেখতে পেলাম যে নিউট্রন এবং প্রোটনগুলি আবার আরও ছোট কণিকার সমন্বয়ে গঠিত, যাদেরকে বলা হয় কোয়ার্ক। এই কোয়ার্কগুলো প্রধানত দুই রকমের হয়, ডাউন কোয়ার্ক এবং আপ কোয়ার্ক। আজ আপনি আপনার চারপাশে যা কিছু দেখতে পাচ্ছেন তা কেবল এই তিনটি কণিকা, অর্থাৎ ইলেকট্রন, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি বলে মনে করা হয়। এগুলো দিয়েই সমস্ত পরমাণু তৈরি। আপনার ফোন, আপনার ডেস্ক, আপনার শরীর, আপনার চারপাশের সব কিছু এগুলো দিয়ে তৈরি। বেশিরভাগ লোককে বিজ্ঞানের ক্লাস এটাই পড়ানো হয়, কিন্তু সমস্যা হলো এই ভাবনাগুলো সত্য নয় এবং এতটুকু যথেষ্টও নয়। পদার্থবিদেরা কয়েক দশক ধরে এটি জানেন। এই কণিকারা সত্যিই মহাবিশ্বের মৌলিকতম কিছু নয়। পদার্থবিজ্ঞানের সেরা তত্ত্ব আমাদের বলছে যে কোনো কণিকা আসলেই নেই। এই প্রকৃতপক্ষে ফিল্ড দিয়ে তৈরি। তাহলে কণিকা নয়, বরং ফিল্ড। এই বাস্তবতা বা রিয়েলিটিতে যা কিছু আছে তা হলো মৌলিকভাবে অনেক ভিন্ন ভিন্ন ধরনের ফিল্ডের সমন্বয়। যে জিনিসগুলোকে আমরা কণিকা বলে মনে করি তা শুধুমাত্র ফিল্ডের রিপলস বা ওয়েভ বা তরঙ্গের সমাহার। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই ফিল্ডগুলো মূলত কী এবং বাস্তবতার প্রকৃতি সম্বন্ধে ফিল্ডগুলো আমাদের কি বলছে? বন্ধুগণ, আমরা মহাবিশ্বের মৌলিক প্রকৃতি সম্বন্ধে কথা বলার আগে আমি আজকের ভিডিওটি তৈরিতে যাদের সহযোগিতা নিয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। পদার্থবিজ্ঞানে যে পার্টিকেলগুলোকে নিয়ে স্ট্যান্ডার্ড মডেল তৈরি করা হয়েছে, আসলে সেসব কণিকা মহাবিশ্ব তৈরির ব্লক বা গাঠনিক উপাদান নয়। কণাগুলো হলো ফিকশন। ইয়েস, ফিকশন। মহাবিশ্ব সম্পর্কে আজকের সর্বোত্তম উপলব্ধিতে এই কণিকাগুলিকে মৌলিক ধরা হয় না, যদিও এগুলি উপস্থাপনা করা খুবই সুবিধাজনক। মহাবিশ্বের মৌলিক প্রকৃতি কণা নয়, বরং ফিল্ড। ফিল্ডগুলি অনেকটা তরল জাতীয় পদার্থের মতো আচরণ করে থাকে, যা ভাইব্রেট করতে পারে এবং এক্সাইটেড হতে পারে। গাণিতিকভাবে একটা ফিল্ড এমন কিছু যা স্থানের প্রতিটি বিন্দুতে একটি মান গ্রহণ করে। পদার্থবিজ্ঞানীদের কঠোর দৃষ্টিকোণ হতে দেখা যায় যে ফিল্ডগুলি সত্যি অন্য কিছু দিয়ে তৈরি নয়। চিন্তা করুন, আপনার ঘরে যদি একটি অগ্নিকুণ্ড থাকে, একটি ফায়ার প্লেস থাকে, তবে সেই ঘরে প্রতিটি পয়েন্টের তাপমাত্রার একটি করে মান থাকবে। পুরো ঘরে তাপমাত্রার এই যে বিস্তৃতি, এটি হলো তাপমাত্রার একটি ফিল্ড। এই উপমাটি মহাবিশ্বের মৌলিক ফিল্ডগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং প্রকৃতির এই ফিল্ডগুলি সর্বত্রই রয়েছে। আপনি এটি এড়িয়ে যেতে পারবেন না। এবার আপনি যদি একটি শক্তিশালী ধাতব বক্স নেন এবং এটি থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলেন, সমস্ত কিছু, এখানকার গ্যাস, এখানকার পরমাণু, সমস্ত ফোটন সব সরিয়ে নেন, তখন বক্সে কি থাকবে? শূন্য। এটাকে আমরা শূন্যতা বলে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো শূন্যতা নেই, বরং এই শূন্যতায় রয়েছে সচল ফিল্ড এবং তারা ক্রমাগত চলমান এবং পরিবর্তনশীল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অর্থ হলো একটা কোয়ান্টাম ফিল্ড স্থির থাকতে পারে না, তার পরিবর্তে এরা চলন্ত এবং কম্পমান এবং সময়ের সাথে সাথে তারা মান পরিবর্তন করে চলেছে। তাহলে খালি জায়গার একটি কোয়ান্টাম সিমুলেশন করলে আপনি
সেখানে যেসব রিপলস বা বুদবুদ দেখতে পাবেন তা হচ্ছে এই পপিং অ্যান্ড বার্স্টলিং হলো মূলত ফাঁকা স্থানের পারটারবেশন। এই শূন্যতায় কণিকারা ক্রমাগত তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। কিন্তু এই কণিকাগুলো সত্যি ফিল্ডগুলির উত্তেজনা বা এক্সাইটেশনস যা সমস্ত স্থান জুড়ে রয়েছে, ছড়িয়ে আছে। আপনি আপনার চারপাশের বিশ্বে যা কিছু দেখতে পাচ্ছেন তা হলো এই ফিল্ডের এক্সাইটেশনস বা উত্তেজনা। এই যে আপনি ফোটন বা আলো দেখতে পাচ্ছেন তা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কম্পন। ইলেকট্রন তো আছে, তো ইলেকট্রনগুলো হলো মূলত ইলেকট্রন ফিল্ডের কম্পন। আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক আমরা জানি এরা মূলত প্রোটন এবং নিউট্রনের কণিকা। এদেরও রয়েছে নিজস্ব ফিল্ড, আপ কোয়ার্ক ফিল্ড এবং ডাউন কোয়ার্ক ফিল্ড। আমরা যেসব কণা মনোনীত করেছি আমাদের স্ট্যান্ডার্ড মডেলের জন্য তা আসলেই তাদের নিজস্ব ফিল্ডের উত্তেজনা বা কম্পন, এক্সাইটেশনস। আমাদের কাছে থাকা পদার্থবিজ্ঞানের সর্বোত্তম তত্ত্বে হিগস ফিল্ড সহ মোট ফিল্ডের সংখ্যা হলো 17টি। আবার স্পেস টাইমকে যদি একটি ফিল্ড বলে মনে করা হয়, যদিও এখনও সেটি কোয়ান্টাম ফিল্ড থিওরিতে অন্তর্ভুক্ত হয়নি, যদি হয় তবে সেটি 18তম ফিল্ড হবে। ফিল্ডগুলোকে কল্পনা করার আরেকটি উপায় আমরা মনে করতে পারি। মনে করুন মহাবিশ্বের সামগ্রিক যে ভলিউম, যে আয়তন, সেটা পানি দিয়ে পূর্ণ, যেন আমরা একটি মহাসমুদ্রে বসবাস করছি। এখন কল্পনা করুন যে পানি নামক এই তরলটির পরিবর্তে মহাসাগরটি আসলে পরিপূর্ণ হচ্ছে একাধিক, অর্থাৎ প্রায় 17টি বিভিন্ন ধরনের তরল দিয়ে, এবং এই তরলগুলো রয়েছে ভিন্ন ভিন্ন রং। কল্পনা করুন আমাদের মহাবিশ্ব আসলে কেমন দেখাচ্ছে তার সাথে এটার কিছুটা সাদৃশ্য রয়েছে। আপনি কিন্তু এই ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন না। উদাহরণস্বরূপ নিউটনিয়ান মাধ্যাকর্ষণে আপনাকে স্বীকার করতেই হবে যে সূর্যের মাধ্যাকর্ষণ কোনো না কোনোভাবে পৃথিবীকে প্রভাবিত করছে, যা প্রায় 120 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এত দূরের কিছু স্পর্শ না করে কিভাবে অন্য কিছুকে প্রভাবিত করে? এটি একটি দূরক্রিয়া কার্যক্রম। এমনকি নিউটনও ভেবেছিলেন যে দূর হতে এই যে ক্রিয়াটি, এটা অযৌক্তিক। তিনি বলেছিলেন এটা অকল্পনীয় যে নির্জীব কোনো বস্তু অন্য কিছুর মধ্যস্থতা ব্যতীত পারস্পরিক যোগাযোগ ছাড়াই অন্য বস্তুর উপর কাজ করবে এবং প্রভাব ফেলবে। আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে স্পেস টাইম নামক একটি কন্টিনিউয়াম দিয়ে এই স্থানকে প্রতিস্থাপিত করে ফেলেছিলেন এবং দূরক্রিয়ার যে ঝামেলাটি এটিকে দূর করার চেষ্টা করেছিলেন। আর এই স্পেস টাইমটি একটি ফিল্ড এবং যা সমস্ত বাস্তবতাকে পরিব্যাপ্ত করে আছে। তিনি গাণিতিকভাবে দেখিয়েছিলেন যে মহাকর্ষ আসলে আমাদের এই মহাবিশ্বের ফিল্ডের একটি বাঁক বা বেন্ডিংয়ের কারণেই হয়। মহাকাশের একটি কণার কোথাও যদি কিছু ঘটে তা মূলত ওই কণার কাছাকাছি ফিল্ডটিতে যা ঘটছে তা দ্বারা নিয়ন্ত্রিত। দূরে একটি সিগন্যাল পাঠাতে হলে এটিকে প্রথমত স্থানীয়ভাবে তার ফিল্ডকে প্রভাবিত করতে হবে, তারপর স্থানীয় বিন্দু থেকে সেটি দূরবর্তী বিন্দুতে পাঠাতে পারবে সিগন্যাল, এবং স্থানীয় ফিল্ডটি সেই দূরবর্তী ফিল্ডকে প্রভাবিত করতে পারবে। ফিল্ডগুলি ব্যাখ্যা করতে পারে কিভাবে একটি কণা তৈরি হয় এবং সেটি ধ্বংস হয়। উদাহরণস্বরূপ যখন একটি নিউট্রন, একটা প্রোটন, একটা ইলেকট্রন এবং একটা অ্যান্টি নিউট্রিনোতে ডিকে হয় বা ক্ষয়প্রাপ্ত হয়, প্রশ্ন হচ্ছে এই যে ইলেকট্রন বেরিয়ে আসা, এটা কিভাবে ঘটছে? কিভাবে? ইলেকট্রন কি লুকিয়েছিল এর মধ্যে? এটি আসলে কোথা থেকে আসছে? ফিল্ডগুলির এমন বৈশিষ্ট্য রয়েছে যে তারা তাদের ভাইব্রেশন বা কম্পন এবং এনার্জি বা শক্তি দিতে পারে, সাপ্লাই করতে পারে। আপনি যদি ফিল্ডকে যথেষ্ট শক্তভাবে আঘাত করেন তবে কিন্তু তারা অন্যান্য ফিল্ডকেও প্রভাবিত করতে পারবে। তাই এই ডিকেতে নিউট্রনের কোয়ার্ক ফিল্ডের শক্তি প্রোটন, ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো ফিল্ডসমূহের যে কোয়ার্ক ফিল্ড রয়েছে সেটাতে স্থানান্তরিত হতে পারে। তাছাড়া পার্টিকেল এবং অ্যান্টিপার্টিকেলগুলো হলো এই ফিল্ডসমূহেরই এক্সাইটেশনস। এগুলোকে ফিল্ডের সমান এবং বিপরীত এক্সাইটেশন হিসেবে বর্ণনা করা হয়। দুটি বিপরীত ওয়েভ এটি দ্বারা সম্পাদিত হয়। যখন এই ওয়েভগুলো একত্রিত হয় তখন এরা একে অপরকে ধ্বংস করে দেয়। আপনি প্রতিদিন ফিল্ড দ্বারা প্রভাবিত হন। আপনি যখন আপনার সেলফোনে কাউকে কল করছেন
তখন আপনি ফিল্ডটিকে উত্তেজিত করছেন, এবং আপনি যাকে কল করছেন তার সেলফোনের মধ্যে থাকা ইলেকট্রিক ফিল্ডকে এটি প্রভাবিত করছে। আপনার সেলফোনটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এক্সাইটেশন তৈরি করছে, যা আপনার ফোন থেকে সেল টাওয়ারে এবং শেষ পর্যন্ত অন্য প্রান্তের রিসিভারে প্রেরিত হচ্ছে। অবশ্য এখানে একটি দ্বিধা আছে বলে মনে হচ্ছে, কারণ আপনি স্কুলে শিখেছেন যে কোয়ান্টাম মেকানিক্স মূলত সব ডিসক্রিট বস্তু নিয়ে আলোচনা করে, যার জন্য একে কোয়ান্টাম বলা হয়। কিন্তু ফিল্ডগুলি তো বিচ্ছিন্ন নয়, এরা তো অবিচ্ছিন্ন। সুতরাং কোয়ান্টাম মেকানিক্সে উপস্থাপিত কণার বিচ্ছিন্নতার ধারণা এবং ফিল্ডগুলির অবিচ্ছিন্নতার প্রকৃতির মধ্যে একটি দ্বন্দ্ব আছে বলে মনে হচ্ছে। তাহলে এই দুটি ধারণা কিভাবে পরস্পরের সঙ্গে মিলিত হয়? কোয়ান্টাম মেকানিক্সের সাথে ফিল্ড থিওরির যে সমন্বয়, এটাকে বলা হয় কোয়ান্টাম ফিল্ড থিওরি। কাজেই ফিল্ডগুলির সমস্ত এক্সাইটেশন ঘটে মূলত চাঙ্ক অফ এনার্জি লেভেলে। আবার বলছি, ফিল্ডগুলির সমস্ত এক্সাইটেশন ঘটে চাঙ্ক অফ এনার্জি লেভেলে। তরঙ্গের শক্তি কণার ভর দ্বারা নির্ধারিত হয়। প্রশ্ন হলো, ভর কি? একটি কণার ভর হলো তার ফিল্ড এনার্জিকে ভাইব্রেট করতে প্রযুক্ত প্রয়োজনীয় শক্তি। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ইকুয়ালস টু এমসি স্কোয়ার অনুযায়ী নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচের কোনো মানের শক্তিকে ফিল্ড কিন্তু গ্রহণ করে না। আপনি ফিল্ডকে যদি যথেষ্ট শক্তভাবে আঘাত করেন, তবেই কেবল সেখান থেকে একটি কণিকা তৈরি হবে। এই ডিসক্রিট ইউনিট অফ এনার্জিকে ফিল্ড গ্রহণ করে, যাকে আমরা ওই ফিল্ডের কণার রেস্ট মাস অফ এনার্জি বলি। এটি একটি মৌলিক পরিমাণের শক্তি, যা একটি কণা তৈরি করার জন্য প্রয়োজনীয় এবং ফিল্ডে যোগ করা আবশ্যক। উদাহরণস্বরূপ, ধরুন একটি ইলেকট্রন তৈরি হয় তখনই যখন ইলেকট্রন ফিল্ডে 0.51 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি দ্বারা এটাকে উত্তেজিত করা হয়, যা একটা ইলেকট্রনের ভর। আপনি যদি সেটা কমিয়ে 0.4 ইলেকট্রন মেগা ভোল্টের সমতুল্য শক্তি যোগ করেন, তবে কিন্তু ইলেকট্রন কণিকা তৈরি হবে না। আবার আপনি যদি 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি যোগ করেন, তাহলে কিন্তু 2টি ইলেকট্রন তৈরি হয়ে যাবে। তাহলে এটি সমস্ত কণিকাদের ক্ষেত্রেই সমানভাবে কাজ করে চলেছে। আপনার শরীরের সমস্ত ইলেকট্রন এবং আমার শরীরের সমস্ত ইলেকট্রন একই অন্তর্নিহিত ইলেকট্রিক ফিল্ডের তরঙ্গের দ্বারা নির্ণীত। ফিল্ডটাই মৌলিক, ইলেকট্রনগুলো নয়। এবং আপনার শরীরের সমস্ত পরমাণু সাবঅ্যাটমিক পার্টিকেল দ্বারা গঠিত, যা ইলেকট্রন আপকোয়ার্ক এবং ডাউনকোয়ার্ক ফিল্ডের রিপেল বা তরঙ্গের বাস্তবতা। আপনি, আমি এবং পৃথিবীর সবাই এই ফিল্ডের মধ্যেই আছি। আসলে এটি একই ফিল্ড যেখানে সমস্ত গ্রহ, নক্ষত্র, সূর্য, গ্যালাক্সির অবস্থান করছে। মহাবিশ্বের সর্বত্রই আমরা মূলত অভিন্ন 3টা ফিল্ডের তরঙ্গ নিয়ে গঠিত। এমন কোনো ইঙ্গিত এখনও সুস্পষ্ট নয় যে আমার ফিল্ডের রিপলগুলো আপনার ফিল্ডের রিপলগুলোর সঙ্গে যোগাযোগ সৃষ্টি করতে পারে। তবে আমরা জানি এই ফিল্ড কিন্তু অবিচ্ছিন্ন এবং সব কিছুর সঙ্গে এরা সম্পৃক্ত, সংযুক্ত। আবার পৃথিবীতে ভিন্ন ভিন্ন ওয়ার্ল্ড ভিউ এবং বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন থিঙ্কিংও রয়েছে যে দুটি মানুষের মাঝে বা দুটি বস্তুর মাঝে ফিল্ড কেন্দ্রিক এন্ট্যাঙ্গেলমেন্ট সম্ভব, এবং জীবের মধ্যে সেটা কনসাস লেভেলে সংগঠিত হয় বলে মনে করা হয়। ফিল্ডগুলি আমাদের সব কিছুকে ব্যাখ্যা অবশ্য করে না। এটি আমাদেরকে বলতে পারছে না যে ডার্ক ম্যাটার কী, ডার্ক এনার্জি কী, বা কিভাবে বিগ ব্যাং সংগঠিত হয়েছিল, বা কেন মহাবিশ্বের অ্যান্টিম্যাটারের চেয়ে ম্যাটারের পরিমাণ বেশি রয়েছে। তাই এখনও কাজ করা বাকি আছে। ফিল্ডের তরঙ্গগুলি কোয়ান্টাম মেকানিক্স এবং শ্রোডিঙ্গারের সমীকরণের প্রবাবিলিটি অবয়বের সাথে কিভাবে সম্পর্কিত তা আমরা জানি না। যখন আমরা বলি যে ইলেকট্রন হলো পজিশন ভেলোসিটি সহ একটা কণিকা, যেটি ভুল, কারণ এটি ঠিক নয়। কারণ আমরা এর পজিশন ভেলোসিটি পরিমাপ করতে পারছি না, কারণ সেসব পার্টিকেলদের অবস্থান এবং বেগ বলে কিছু নেই, আছে শুধু ওয়েভ ফাংশন। এটি সমগ্র স্থান জুড়ে ছড়িয়ে আছে, ওয়েভ ফাংশন। এবং এটি আমাদের বলে যে অবস্থান ও বেগ কী হবে যদি আমরা পরিমাপ করতে শুরু করি। উদাহরণস্বরূপ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের শেপ হলো ওয়েভ ফাংশন অফ ফোটনস।
ইলেকট্রিক ফিল্ডের শেপ হলো ওয়েভ ফাংশনস অফ ইলেকট্রনস। ওয়েভ ফাংশন এটি আসলেই বিদ্যমান, এবং আপনি যখন ইলেকট্রনটি পর্যবেক্ষণ করেন আপনি ওয়েভ ফাংশন দেখতে পাচ্ছেন না, কারণ ওয়েভ ফাংশন কিন্তু ততক্ষণে কলাপস করেছে একটা ডিসক্রিট ভ্যালুর মধ্যে। এটি শ্রোডিঙ্গারের সমীকরণ দ্বারা অনুমান করা যেতে পারে। ফিল্ডগুলি প্রকৃতপক্ষে কম্পিত এবং মডিউলেটেড থাকে, কিন্তু আপনি যখন তাদের পরিমাপ করতে চান তখন এরা কিন্তু রূপ বদল করে ফেলে এবং অদ্ভুত আচরণ করে কণা নামক এক পৃথক শক্তির প্যাকেটে পরিণত হয়। এক স্ট্রেঞ্জ কনসাসনেসের খেলা। কাজেই কোয়ান্টাম মেকানিক্স বলছে যে মৌলিকভাবে বাস্তবতা ভিন্ন হয় যখন আপনি এটা পরিমাপ করছেন অথবা পরিমাপ করতে চাচ্ছেন না। মহাবিশ্বের প্রতিটি কণায় অন্তর্নিহিত ফিল্ডে একটা একটা ক্ষুদ্র ওয়েভ আকারে স্থাপিত। কোয়ান্টাম ফিল্ডগুলি মহাবিশ্বের প্রতিটি স্থানে এবং সময় জুড়ে স্পন্দিত প্রকৃতির মৌলিক বিল্ডিং ব্লক এই ফিল্ড। সুতরাং আলো এটা একটি কণিকা নাকি একটি তরঙ্গ? যুগের সেই পুরনো প্রশ্নের উত্তর হিসেবে বলা যায় আলো তরঙ্গ। আমরা যখন তরঙ্গ পরিমাপ করি তখন তা যা প্রকাশ পায় তা কণা আকারে। এখন আমরা প্রশ্ন করতে পারি যে এই ফিল্ড কি মৌলিক? উত্তর হলো এই ফিল্ডগুলির বাস্তবতার গভীর স্তরে রয়েছে অ্যাপ্রক্সিমেশন, কারণ শেষ পর্যন্ত কিছু মৌলিক কারণ থাকতে হবে কেন এই ফিল্ডগুলির সেই বৈশিষ্ট্যই রয়েছে যা তারা করে। কেন ইলেকট্রন ফিল্ডের জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন হয় 0.51 মেগা ইলেকট্রন ভোল্ট? কেন এটা গাণিতিক নিয়ম মেনে চলে? আমরা কি কখনো এর উত্তর জানতে পারবো? হয়তো পারতেও পারি। আমাদের উচিত হবে সঠিক প্রশ্নটি জারি রাখা এবং সত্য অনুসন্ধান করা এবং সব কিছু হলিস্টিক্যালি দেখতে শেখা। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের মহাবিশ্ব সংক্রান্ত চিন্তায় কিছুটা খোরাক যোগাবে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।